আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, পৃথিবীর ইতিহাস বড়ই অদ্ভুত এবং বেশ নির্মম। আপনারা যদি আন্তর্জাতিক রাজনীতির যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের পাতাগুলো একটু ভালো করে উল্টে দেখেন, তবে দেখবেন যখনই বড় বড় পরাশক্তিগুলো নিজেদের স্বার্থ রক্ষায় এক টেবিলে বসে, তখন দর কষাকষির গুটি হিসাবে কিন্তু ব্যবহৃত হয় তৃতীয় বিশ্বের ছোট কিংবা মাঝারি যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো। দর্শক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে ১৯৪৫ সালে যখন ইয়ালাটা কনফারেন্সে রুজভেল্ট, চার্চিল আর স্টেলিন বসেছিলেন, তখন তারা কিন্তু নিজেদের সুবিধা মতো ইউরোপ আর এশিয়াকে ভাগাভাগি করে নিয়েছিলেন। সেখানে পোল্যান্ড বা রোমানিয়ার সাধারণ মানুষের কি হচ্ছে তা নিয়ে কেউ মাথা ঘামায়নি। ঠিক এমনই একটি সন্ধিক্ষণে কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি। এখন পুনরায় সেই ইতিহাস আবারও ফিরে আসছে। দর্শক, ফ্রান্সের মাটিতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক রাষ্ট্রগুলোর জোট G7 এর দীর্ঘ সম্মেলন বসতে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সম্মেলনের মূল এজেন্ডা বা জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মিডিয়া যতটা না ভাবছে, তার চেয়ে অনেক বেশি আগ্রহ আর উৎকণ্ঠা কাজ করছে একটি ছোট্ট সাইডলাইন বৈঠক ঘিরে। দীর্ঘদিন পর মুখোমুখি বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত দৃষ্টিতে এটি দুই ক্ষমতাধর নেতার একটি সৌজন্য সাক্ষাৎ মনে হলেও ভূ রাজনীতির গভীর বিশ্লেষণে এটি আসলে আমাদের এই দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশের যে আগামী দিনের রাজনীতি রয়েছে, সেই আগামী দিনের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের, আমি মনে করি, এক অলিখিত দরবার। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, চাণক্য কিন্তু তার অর্থশাস্ত্রে বলেছিলেন রাষ্ট্র পরিচালনায় কোনো স্থায়ী আবেগ বা বন্ধুত্ব আসলে থাকে না। এখানে থাকে কেবল চিরস্থায়ী স্বার্থ। ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি আর তার মনস্তত্ত্ব যদি আমরা একটু গভীরভাবে খেয়াল করি, তাহলে আমরা দেখব তিনি অদপান্ত একজন ব্যবসায়ী। তার কাছে কূটনীতি মানেই হলো গিভ অ্যান্ড টেক বা দেওয়া নেওয়ার একটা নির্মোহ সমীকরণ। আমেরিকা এই মুহূর্তে কিন্তু বিশ্বমঞ্চে এক প্রবল মানসিক এবং সামরিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে তাদের দীর্ঘস্থায়ী ছায়াযুদ্ধ এবং ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার সীমাহীন দায়বদ্ধতা, অন্যদিকে এশিয়ায় ড্রাগন খ্যাত চীনের বিশাল অর্থনৈতিক ও সামরিক আধিপত্য। এই দ্বিমুখী সংকটের সময়ে আমেরিকাকে এমন একটি বন্ধু রাষ্ট্র খুঁজে বের করতে হবে, যা কিনা এই অঞ্চলে তাদের হয়ে একটা শক্তিশালী ঢাল বা বলা চলে বাফার জোন তৈরি করতে পারবে। আর এই সুযোগটি কিন্তু ভারত অত্যন্ত সুনিপুণভাবে বর্তমান সময়ে কাজে লাগাতে চাইছে। দর্শক, একটু পেছনের দিকে তাকালে আমরা কিন্তু খুব ভালো করে দেখতে পাই ২০২৫ সালের ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব যখন ভালোবাসা দিবসের উৎসবে মগ্ন, তখন কিন্তু ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এক রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন। সেখানে মোদী কিন্তু অত্যন্ত সাবলীল অথচ কঠোর ভাষায় ট্রাম্পকে একটি বার্তা দিয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এমন একটি রাজনৈতিক শূন্যতা কিংবা পরিবর্তন এসেছে, যার ফলে সেখানে চরমপন্থী শক্তির উত্থান ঘটতে পারে। আর এই জুজুর ভয়টি দেখিয়ে মোদি বুঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশের এই পরিস্থিতি শুধুমাত্র ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কিংবা সেভেন সিস্টার্সের জন্যই হুমকি নয়, বরং একটি সমগ্র দক্ষিণ এশিয়ায় আমেরিকার যে দীর্ঘমেয়াদী স্বার্থ, তার জন্য বড় ধরনের অন্তরায়। সে সময় ডোনাল্ড ট্রাম্প হয়তো হাসি মুখে মোদির পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন, বাংলাদেশ ইস্যুটি তিনি মোদির উপরে ছেড়ে দিলেন। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ কি আসলে একেবারে মুখের কথায় এত সহজে কোনোভাবে পাল্টে যায়? যায় না। মাঝখানে কয়েক মাস কিন্তু আমরা দেখেছি ওয়াশিংটন আর দিল্লির মধ্যে এক অদ্ভুত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা স্নায়ুযুদ্ধ কিংবা শীতলতা। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের কিছু কর্মকর্তার সাথে বাংলাদেশের বর্তমান সরকার বা সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের বেশ উষ্ণ সম্পর্ক দিল্লির সাউথ ব্লকের ঘুম কিন্তু হারাম করে দিয়েছিল। ভারতের নীতি নির্ধারকদের মনে
একটি ভয় কিন্তু টানা বেঁধেছিল যে আমেরিকা বোধহয় বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে সম্পূর্ণভাবে বের করে নিতে চাইছে। কিন্তু দর্শক, রাজনীতি বড়ই বিচিত্র। হঠাৎ করেই এই দৃশ্যপট এক নাটকীয় মোড় নেয়। অতি সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে ওয়াশিংটন থেকে সরাসরি টেলিফোনে যুক্ত হন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পিকারে তার কণ্ঠস্বর যখন ভেসে আসে, তখন উপস্থিত দিল্লির হেভিওয়েট কূটনীতিকদের চোখ রীতিমতো করা হয়ে গিয়েছিল। ট্রাম্প অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন যে ভারত সম্পর্ক ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে এখন বেশি ঘনিষ্ঠ। শুধু তাই নয়, তিনি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাক্য উচ্চারণ করেছিলেন, ভারত যা চাইবে তাই পাবে। সম্মানিত দর্শক, একটি সুপার পাওয়ার দেশের রাষ্ট্রপ্রধান যখন অন্য একটি সুপার পাওয়ার দেশকে প্রকাশ্যে বলেন যে তুমি যা চাইবে তাই পাবে, তখন কিন্তু বুঝতে হবে পর্দার আড়ালে বড় কোনো লেনদেন বা ব্লুপ্রিন্ট অথবা নকশা তৈরি হয়ে গেছে। এখন খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে ভারত আসলে এই মুহূর্তে আমেরিকার কাছে ঠিক কি চায়? মোদির জন্য এখন সবচেয়ে বড় আঞ্চলিক মাথা ব্যথা আসলে কোনটি? উত্তরটা দিনের আলোর মতো পরিষ্কার। ভারতের একমাত্র চাওয়া হলো তাদের পূর্ব সীমান্তে, অর্থাৎ বাংলাদেশে এমন একটি সরকার বা ব্যবস্থা নিশ্চিত করা যা দিল্লির কাছে শতভাগ পরীক্ষিত এবং নিরাপদ। আর ভারতের গত ১৫ বা ২০ বছরের রাজনৈতিক বিনিয়োগের খাতা খুললে দেখা যায় শেখ হাসিনার চেয়ে বড় কোনো পরীক্ষিত বা বিশ্বস্ত মিত্র তাদের কিন্তু আর দ্বিতীয়টি নেই। দর্শক, দিল্লির সাউথ ব্লক এতদিনের হয়তো শুধু ওয়াশিংটনের একটি চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষা ছিল। আর ট্রাম্পের সেই অভাবনীয় ফোন কলের পর ভারতের সেই আত্মবিশ্বাস এখন কিন্তু তুঙ্গে। আপনারা যদি সাম্প্রতিক ঘটনাবলীর দিকে নজর রাখেন, তবে দেখবেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন যে তিনি মাথা উঁচু করে খুব শিগগিরই বাংলাদেশে ফিরবেন। এই যে একজন ক্ষমতাচ্যুত নেত্রীর এমন আত্মবিশ্বাসী উচ্চারণ, এটি কিন্তু কোনো শূন্যস্থান থেকে আসেনি। ভূ রাজনীতির সমীকরণটি যদি আমরা একটু ভালো করে মেলাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাই গত ৫ আগস্ট যখন তিনি ঢাকা ছেড়েছিলেন, তখন কিন্তু কোনো সাধারণ ফ্লাইটে নয়, বরঞ্চ তাকে ভারতের সামরিক বিমানে করে সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে দিল্লি কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। এখন কূটনৈতিক মহলে এমন গুঞ্জন বেশ জোরালো হচ্ছে যে আমেরিকা যদি ফ্রান্সে G7 এর এই সাইডলাইন বৈঠকে ভারতের এই আকাঙ্ক্ষাকে সমর্থন দিয়ে দেয়, তবে হয়তো সেই একই রাষ্ট্রীয় প্রটোকল নিশ্চিত করেই শেখ হাসিনাকে আবার পুনরায় ঢাকায় ফিরিয়ে আনার এক বিশাল মঞ্চ কিন্তু তৈরি করা হবে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন, আমেরিকার মতো দেশ হঠাৎ করে ভারতের এই আবদারে রাজি হবে কেন? কেন আসলে তারা বর্তমান বাস্তবতাকে পাশ কাটিয়ে ভারতের প্রেসক্রিপশন মেনে নেবে? এর উত্তর কিন্তু ঢাকা কিংবা দিল্লির মাটিতে নেই। এর উত্তর লুকিয়ে আছে এখান থেকে হাজার হাজার মাইল দূরে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে। আমেরিকা এখন আসলে বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্য এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের যে আধিপত্য তা ধরে রাখতে হলে এশিয়ায় ভারতের মতো একটি পারমাণবিক অস্ত্রধারী এবং বিশাল অর্থনীতির দেশের নিরঙ্কুশ সমর্থন তাদের অবশ্যই লাগবে। নিকোলো মেকিয়াভেলি তার দ্য প্রিন্স বইতে বলেছিলেন, রাজনীতির ময়দানে কেউ কাউকে কিন্তু বিনা স্বার্থে ১ ইঞ্চি জমিও কখনো ছেড়ে দেয় না। ট্রাম্প একজন পাকা ব্যবসায়ী হিসেবে এই নীতিটি খুব ভালো করেই বুঝেন। চীনের বলয় থেকে ভারতকে দূরে সরিয়ে সম্পূর্ণ নিজের পকেটে পুরতে হলে ট্রাম্পকে, আমি মনে করি, অবশ্যই ভারতকে বড় কোনো উপহার দিতে হবে। আর সেই উপহারের মোড়কেই হয়তো বাংলাদেশের উপর ভারতের পূর্ণ রাজনৈতিক এবং কৌশলগত যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বকে স্বীকৃতি দিতে চলেছে হোয়াইট হাউস। দর্শক,
ফ্রান্সের মাটিতে মোদি আর ট্রাম্পের এই বৈঠকটি তাই শুধু চা চক্র বা কর্মর্দনের কোনো আনুষ্ঠানিকতা নয়। এটি হতে যাচ্ছে একবিংশ শতাব্দীর অন্যতম বড় একটি ভূ রাজনৈতিক দর কষাকষির মঞ্চ। ট্রাম্প হয়তো মোদিকে গ্রিন সিগন্যাল দিয়ে দেবেন, আর মোদি সেই সিগন্যাল পকেটে পুরে তার পূর্ব সীমান্তে নিজের দাবার চালগুলো অত্যন্ত সতর্কতার সাথে চালতে শুরু করবে। কিন্তু এখানে একটি বড় কিন্তু থেকে যায় দর্শক। কাগজে কলমে বা আন্তর্জাতিক লবির টেবিলে হয়তো অনেক কিছুই খুব সুন্দরভাবে সাজানো যায়। শক্তিশালী দেশগুলো হয়তো প্যারিসের কোনো এক বিলাসবহুল হোটেলের সুটে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের এক চূড়ান্ত নকশা তৈরি করে ফেলবে। কিন্তু দিন শেষে বাস্তবতা তো আর হোটেলের বন্দি ঘরে কোনোভাবে নির্ধারিত হয় না, তাই না? বাংলাদেশের ভেতরের যে বিশাল রাজনৈতিক শক্তি, যে উত্তাল জনস্রোত এবং দেশের সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, তারা কি বিদেশিদের চোখে দেয়া এই নাটকীয় সমীকরণকে এত সহজে কোনোভাবে মেনে নেবে? দর্শক, ইতিহাস কিন্তু সাক্ষ্য দেয় মানুষের ইচ্ছার বিরুদ্ধে বা ইচ্ছার বাইরে থেকে চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত কখনোই কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই হয় না। শেখ হাসিনা হয়তো বিদেশি শক্তির আশ্রয়ে মাথা উঁচু করে ফেরার স্বপ্ন দেখছেন, কিন্তু বাংলার মাটির যে নিজস্ব এক অমুক শক্তি রয়েছে, তা হয়তো আগামী দিনগুলোতে আমি মনে করি এক সম্পূর্ণ ভিন্ন ও অপ্রত্যাশিত গল্পের জন্ম দেবে। ফ্রান্সের এই বৈঠক শেষে মুদির হাসিমুখ হয়তো আমরা দেখব, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা যে ভূ রাজনৈতিক ঝড়, সেই ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাসটা আমাদের আসলে কতটা আঘাত করবে তা কিন্তু সময় বলে দেবে। পুরো বিশ্ব এখন সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছে। আমাদেরও দৃষ্টি থাকবে ক্ষমতার এই নির্মম খেলার দিকে। এই আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক, ভালো হোক খারাপ হোক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।